এখানে উপস্থিত আমাদের পার্টির নেতৃত্ব, দক্ষিণ কলকাতার প্রার্থী সায়রা শাহ হালিম, তিনি আসবেন। এই দেশের বাম আন্দোলনের সর্বজনমান্য নেতা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আসবেন। আপনারা আছেন এবং আরও যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, আমি প্রত্যেককে নমস্কার, বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা। অল্প কয়েকদিন আগে পয়লা বৈশাখ দিয়েছে, বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই। তাপপ্রবাহ চলছে আমাদের দেশে। গরম পড়েছে বলে বাড়ির বাইরে থাকবো, বাড়ির ভেতরে থাকবো, বেরোবো না, এই বিলাসিতা দেখানোর সুযোগ অল্প মানুষেরই আছে। যত গরমই পড়ুক না কেন, এই দিকে যারা ব্যবসায়ী বন্ধু আছেন, দোকানদার বন্ধু, তাদের দোকান খুলতেই হবে। যারা অটো চালাচ্ছেন, যারা রিক্সা চালাচ্ছেন, যারা ফল সবজি নিয়ে বসছেন, বা যারা বাড়ি থেকে বেরিয়ে অফিসে যাচ্ছেন, সব যেমন অন্য দিন চলে তেমনই চলতে হবে। তার মধ্যে দাঁড়িয়ে যতটা পারা যায় সুস্থ থাকবেন। বিরোধী রাজনৈতিক কর্মী, তাদেরও খাটাখাটি আছে আমাদের মতো, তারাও সুস্থ থাকবে যতদূর পারা যায়। আমি শুনছিলাম সুদীপদার কথা। সুদীপদা ওই জায়গাটা বললো, আমি সুদীপদা তুমি বেশ কয়েকটা কথা বললে, আমি এক কথায় যদি বলতে হয়, আমাকে এরকম জিজ্ঞাসা করেছিল আমি ভোটে দাঁড়ানোর পরে সাংবাদিকরা, যাচ্ছে যাদবপুরের জন্য সিপিএম কি করেছে। তো সে আমি সাংবাদিককে বললাম যে বাবা এসো, আমি ওপরে আকাশের দায়িত্ব নিতে পারবো না, আকাশ সার্বজনীন, কিন্তু এই যে রাস্তাটায় তুমি দাঁড়িয়ে আছো, এই রাস্তাটা সহ সামনে পিছনে ডান দিকে বাদিকে যতদূর চোখ যাবে যা যা দেখতে পাচ্ছ সব সিপিএম করেছে যাদবপুরের জন্য, অন্য কেউ কিছু করে। যা আছে যা দেখতে পাচ্ছ সব পারব, এবং এটা পশ্চিমবাংলার চিত্র। এখন নতুন করে পুরনো স্মৃতি উস্কানোর চেষ্টা রাজনৈতিকভাবে আরএসএস এর পরিকল্পনা। যাদবপুরে তৃণমূল আরএসএস মিলেমিশে আছে। আরএসএস এর গুরুত্বপূর্ণ কর্মী স্বয়ং তৃণমূলের বিধায়ক হয়ে বসে আছে। তারা মোটামুটি অরঙ্গজেব কি করেছিল সেই থেকে শুরু করে শাহজাহানের সময় কি হয়েছিল সেই বিষয়ে তাদের দুরন্ত এক্সপার্টাইজ। তারা মাঝখানে 1948 সালে গান্ধীজিকে হত্যা করার দিনটি ভুলে যান, আর তারপরে স্বাধীনতার পর আস্তে আস্তে কিছু নেহেরু টেহেরু দিয়ে জ্যোতিবাবুর পর থেকে আপনাদের কিছু মনে থাকে। আমাদের কাজ মনে করিয়ে দেব। আমরা এইবারের রাজনীতির, এইবারের ভোটটায় নেমেছি, ঠিক কঠিন নয়। এবং সকলে দেখেছেন, সুদীপটা বলছিল যেভাবে ইলেকটোরাল বন্ড ইত্যাদি। ইলেকটোরাল বন্ড তো অনেক বড় ব্যাপার। সিম্পল, তুমি নিজে একটা অটো চালাবে, টোটো চালাবে, তুমি নিজের বাড়িতে একতলা থেকে দোতলা করবে, তুমি একটা ছোট দোকান দেবে, তুমি একটা চাকরি চাইবে, তোমার মেরিট লিস্টে নাম আছে, তোমার ছেলের নম্বর আছে, সে কলেজে ভর্তি হবে। তৃণমূলকে পয়সা না দিয়ে পশ্চিমবঙ্গে কিছু হয় না। তৃণমূলকে পয়সা দিলে বাঘের দুধ পর্যন্ত তৃণমূল এনে দিতে পারে, এবং এটাও স্বতঃসিদ্ধ যে সেই বাঘের দুধটাতেও দুধ কম জল বেশি থাকে। যাই হোক, আমি তার মধ্যে এগুলো এমনি বলার দরকার করতো না, কিন্তু যেহেতু বাস্তব আমরা দেখেছি করোনার সময়, কোভিডের সময়, ভাবেন কি জিনিস। যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, আমি তাদের কাছেও অনুধাবন করার জন্য, উপলব্ধির জন্য অনুরোধ করছি। তৃণমূলের নেতারা কি জিনিস, তৃণমূলের সিস্টেম কি জিনিস ভাবে। সরকার তৃণমূলের, সমস্ত কিছু তৃণমূলের, চারদিকে তৃণমূল। অনুপ্রেরণা ছাড়া আলিপুর চিড়িয়াখানায় বড় করে বোর্ড টাঙানো আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 3টি সিংহ শাবকের জন্ম হল। সিংহের বাচ্চা জন্মাতে পারে না অনুপ্রেরণা ছাড়া। সেই বাজারে করোনার সময় যাদবপুরের তৃণমূলের এমপি, তিনি তৃণমূলের হাতে জাল ভ্যাকসিন খেয়ে গেলেন, মনে আছে? তা মানুষের, সাধারণ মানুষের, আমি জানি না, সেই জায়গায় হয়তো মাঝপথে ডিজাইন করে দিলেন। এখন এই যা চুরি ডাকাতির পরিবেশ, এই চুরি ডাকাতির পরিবেশ, একটা কথা আছে বাজারে, আমি অনেক কথা বলতে যাবো, বিশেষত যারা এই এখন ভোট আসছে আস্তে আস্তে, কোথাও কোথাও এবার স্টিকার বেরোবে, বিজেপিকে চাই না, তৃণমূলকে ভোট দিন।
কেউ কেউ নেমে পড়বেন বাজারে যে বিজেপির বিরুদ্ধে আর কেউ লড়ছে না তো শুধু তৃণমূল লড়ছে, তাহলে তৃণমূলকে ভোট দিত। আরও কিছু এরকম বাসে ট্রামে ট্রেনে ফিসফাস করতে মানুষজন বেরিয়ে পড়বে, তারা খুব মাথা টাথা শুনতে বলবেন যে দাদা তৃণমূল চুরিটা করেছে কিন্তু তৃণমূল কিন্তু অমুকটা করছে। আচ্ছা একটা আপনি বুঝে বলেন আমাকে, আমি সাধারণ অঙ্ক বুঝতে পারি না। 96 নম্বর ওয়ার্ডের জন্য 100 টাকা সরকার অ্যালাট করবে, তা প্রথমে 80 টাকা ব্লক সভাপতি, যুব সভাপতি, কাউন্সিলর, এমএলএ, এমপি এইসবে ভাগাভাগি হয়ে গেল। আমি খুব মানে বাস্তবের থেকে খুব দূরে কথা বলছি তা না, তৃণমূলের চুরির বাস্তবতার কাছাকাছি দাঁড়িয়ে আছি। বাস্তবতা নাকতলা উদয়ন সংঘের পাশে আছে, বাস্তবতা এই রাস্তার উপরে অনেক আছে, এখন জেলে আছেন। আমি খুব দূরের কথা বলছি। 100 টাকার মধ্যে 80 টাকা শুরুতেই ঢুকে পড়লো পকেটে, আর বাকি 20 টাকা তার ল্যাম্পপোস্টে পেঁচিয়ে পেঁচিয়ে খরচা করতে হলো আলো জ্বালিয়ে। তৃণমূলের একটাই গর্ব ছিল যে আমাদের আমলে লোডশেডিং হয় না। আমরা বলতাম যে বাবা লোডশেডিং হবে কি করে, কলকারখানা নেই, বিদ্যুতের চাহিদা নেই সেই অর্থে, তা লোডশেডিং হয় না। এখন গত 15-20 দিনে তৃণমূলের সেই মিথও মোটামুটি ভেঙে গেছে, রোজ রাতে লোডশেডিং হচ্ছে মানুষ। এখন এই চুরি ডাকাতির মধ্যে 100 টাকার মধ্যে 80 টাকা যদি চুরিতে চলে যায়, 20 টাকার কাজে কি যায় আসে? আমি দেখলাম খুব তৃণমূলের বন্ধুরা খেপে গেছে। আমি এর মধ্যে কোথাও এটা বলেছি যে আমরা কোনোদিন সুযোগ পেলে এই যা যা সরকারি প্রকল্প মানুষ পাচ্ছে এগুলো বন্ধ তো হবেই না, বরং ডবল ডবল চলবে। বলতে গিয়ে উদাহরণস্বরূপ বলেছি, ধরা যাক আজকে যিনি 500 বা 1000 টাকা পাচ্ছেন, তিনি এমন হতেই পারে বামপন্থীদের সময় 1500 বা 2000 টাকা পেতেন। তাদের বলে তৃণমূলের লোকেরা একটু আমাদের লাইনেই তাহলে আসতে হবে, এসব বলতে শুরু করেছে। তাও আমি বুঝিয়ে বললাম যে দেখো তোমাদের লাইন আমাদের লাইনের ব্যাপারটা পাবলিকের টাকা। আমি যদি বুঝতাম যে কালীঘাটে একটা গাছ আছে, সেই গাছ থেকে টাকা টুকটাক ঝরে পড়ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পত্তি, তিনি কাকে কত দেবেন আমাদের কিছু বলার ছিল না। আমরা চুপচাপ মাইক গুটিয়ে মঞ্চ গুটিয়ে আমরা পতাকা ঘরে নিয়ে চলে যেতাম। কিন্তু টাকা আমাদের টাকা সরকারের মাধ্যমে আমাদের কাছে আসছে, তাও পুরোটা আসছে। খানিকটা জলসাগরের ছবি বিশ্বাসের ঢঙ্গে মদনবাবু খেয়ে নিচ্ছে, খানিকটা স্যান্ডোরিঞ্জি করে ববিবাবু খেয়ে নিচ্ছে, খানিকটা থ্যাংক ইউ বলে সৌগতবাবু খেয়ে নিচ্ছে, ইত্যাদি 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 আছে, আমি তার মধ্যে যাচ্ছি। তা আমাদের দলে তো পার্থমানিক, অনুব্রত, জ্যোতিপ্রিয় নেই। আমাদের কাছে এইটুকু তো গ্যারান্টেড যে মানুষের টাকা, সরকারের টাকা, পাবলিকের টাকা বেশি বেশি করে মানুষের কাছে খরচ হওয়া হবে, খরচ করা সম্ভব হবে। ফলত আজকে যিনি যা পাচ্ছে, আমি এই কথাটা বলছি বিশেষত মহিলাদের কাছে। প্রথম দিকে দেখছিলাম খুব সিপিএম কিচ্ছু নেই, সিপিএমকে খুব হেলাচেষ্টা চলছিল। তারপরে দেখলাম আস্তে আস্তে বক্তৃতা দেওয়া শুরু হয়েছে, মা এই ভোটটা তো রুটি কাপড়া মাকানের ভোট না, সিপিএম যাই বলুক এইটা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যা সার্বভৌম, মানে যেগুলোর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই সেইগুলো সম্পর্কে এখন বড় বড় বক্তৃতা করছি। কারণ 2 দিন সোনারপুরের রাস্তায়, বারুইপুরের রাস্তায় বেরিয়েছেন। আমি যাদবপুরের কথা বলতে পারি, আমি নিশ্চিত দক্ষিণ কলকাতার একই অভিজ্ঞতা হবে। 2 দিন বেরিয়েছেন, মানুষ ডেকে ডেকে বলেছে এই যে বাবা যাদেরকে নিয়ে চলছো দেখো রাস্তাটা করোনি, ভোট দেবো না, জলটা দাওনি, ভোট দেবো না, আলোটা লাগাওনি, ভোট দেবো না। তখন বুঝেছে পেঁচে পড়েছে। আর আমি প্রথম দিন থেকে বলতে শুরু করেছি যে এটা রুজি রুটির ভোট, আমরা রুজি রুটির পক্ষে দাঁড়িয়ে ভোট চাইছি। তাতে করে সিপিএমের দুটো সমালোচনা হোক, কৃষি ভালো, শিল্প ভালো, এইসব বিতর্ক হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু ভোট হিন্দু মুসলমান করলে হবে না, ভোট বাঙালি অবাঙালি করলে হবে না। ভোট হবে তুমি ভাই, তুমি পলিটিশিয়ান, তুমি আমার জন্য কি করতে পেরেছো না করে পেরেছো তার উপরে দাঁড়িয়ে। তুমি আমার জিনিসের দাম কতটা কমিয়েছো, তুমি আমার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কতটা কমিয়েছো, আমার মোবাইল রিচার্জের খরচ বেড়ে গেছে, আমার দুধের প্যাকেটের খরচ বেড়ে গেছে, আমার ওষুধের খরচ বেড়ে গেছে, আমার ইলেকট্রিসিটি কারেন্টের খরচ বেড়ে গেছে, তুমি এগুলো কমানোর জন্য কি করছো? আমার বেকারত্বের এই ভয়ানক চেহারা, সব আমার বয়সী ছেলেমেয়েরা একটা বড় অংশ যারা বেকার নয় তারাও বছরে 3 মাস 4 মাস 5 মাস কাজ কন্ট্রাকচুয়াল যখন তখন ছাঁটাই করে দিচ্ছে, মাইনে দিচ্ছে না, পারলে 14-15 ঘন্টা খাটিয়ে দিচ্ছে। যা সেই চাকরিটুকুও জোটেনি, সে বাজার থেকে একটু মুরগির মাংস কিনে রাস্তায় কাবাবের দোকান দিয়ে বসিয়েছে। শপিং মলে সিকিউরিটি 11 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা টানা দাঁড়িয়ে থাকতে হবে, এই দুপুর রোদের মধ্যে সেলসে ঘুরতে হবে, সেলসের টার্গেট বেঁধে দিয়েছে, যা ওলা, উবের, র্যাপিডো, সুইগি, জোম্যাটো ইত্যাদি এইসব। তো এই যে মানুষের জীবনের দুরবস্থা, পেনশন লাখে উঠে গেছে, পিএফ, গ্র্যাচুইটি, হেলথ স্কিম মোটামুটি ভোগের খাতা।
মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কি পরিমাণ বেড়েছে, বয়স্ক মানুষদের এই লিঙ্ক, আধারের সাথে রেশন, রেশনের সাথে প্যান, প্যানের সাথে ভোটার। আরে আমি যদি এত খাঁটি তোমায় ভোট দিলাম কেন বাবা? এই কথাগুলোর উপরে দাঁড়িয়ে ভোট হবে, এর বাইরে হবে। প্রথম দিন থেকে আমরা বলছি, তখন প্রথম দিকে খুব সিপিএমকে হেলাচেষ্টা চলছিল, তখন রোড শো করছিলেন তৃণমূলের। এখন আমরা রাস্তায় নামিয়ে দিয়েছি। এখন আমি গত 10 দিন ধরে শুনছি পায়ে হেঁটে হেঁটে হাত জোর করে করে ঘুরতে যাচ্ছি। আরো দিন যাবে, এবার আরো ঝোঁকাবো শুরু করবো। এবং এবারে বলতে হচ্ছে যে না, এই ভোটটা সার্বভৌমত্ব, গণতন্ত্র যেই প্যাচে পড়েছে, তৃণমূল বলছে রুটি কাপড়া মাকান বলে এই ভোট করা যাবে না। আমি দেখছিলাম রুটি কাপড়া মাকান বলে ভোট করা যাবে না মানে বুঝবেন ওখানে তৃণমূলের ব্যথা আছে। ওই প্রশ্নগুলো করলে তৃণমূল বিপদ আছে। এই বছর আগের বার খবর এসেছিল 8,000 মাধ্যমিক, 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, প্রাথমিক 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাচ্ছে। এই বছর গতকাল এত আনন্দের মধ্যে আমাদের এই সব চত্বরে কত ভালো ভালো ফল করেছে ছেলেমেয়ে। যারা ভালো ফল করলো তাদের শুভেচ্ছা, যাদের একটু মন খারাপ হলো তাদেরও কোনো ব্যাপার না, ঠিক আছে, অনেক সুযোগ আসবে জীবনে, সকলে মিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, হতেই পারে, তাদের জন্য শুভেচ্ছা। কিন্তু এই আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো এত ভালো সব মিলিয়ে পড়াশোনা করলো, ফল করলো, এরপরে আরো কতগুলো রেজাল্ট বেরোবে। এর মধ্যে খবর এই বছর 1.5 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী ফেল করেছে। খেয়াল করে দেখি, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সব গ্রামের স্কুল, বিশেষত সব ওই প্রকল্প ইত্যাদি যা পোর্টাল করেছে, সব টিচার শহরে চলে আসছে, অর্ধেক টিচার জালি, বোঝা যাচ্ছে সব বিভিন্ন রকম ভাবে টাকা দিয়ে চাকরি পাওয়া। আর যারা টাকা দিয়ে চাকরি পাওয়া নন তারা ওই প্যাচে পড়ে গেছে। আমাদের পার্টি, আমরা প্রথম দিন থেকে বলেছি আমরা পাশে থাকবো, আইনি সহায়তা ইত্যাদি। কিন্তু এ তো ঠিক এমন ভাবে চুরি করেছে, সূক্ষ্ম চুরি, চাল আর কাপড় আলাদা করা যাচ্ছে না। 20টা বাজে লোককে বাদ দিতে গিয়ে 4টে ভালো লোক বাদ করে যাচ্ছে। এই শিক্ষা ব্যবস্থার দুরবস্থা। 1.5 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী ফেল করলো। আপনি কালকে থেকে সন্ধ্যাবেলা থেকে একবারও টিভি চ্যানেলে আলোচনা শুনেছেন? আমাদের ভবিষ্যৎ, আমাদের পরের প্রজন্ম কি হবে? এই 1.5 লক্ষ কি তাহলে বাদ পড়ে যাবে? প্রথমে তাদেরকে টেনে তোলার জন্য কি করা যেতে পারে, তাদের কনফিডেন্স দেওয়ার জন্য কি করা যেতে পারে, যারা পাশ করলো তাদের আরেকটু ভালো করার জন্য কি করা যেতে পারে? এই তো সরকারের কাজ, এই তো রাজনীতিবিদের কাজ। তৃণমূল এইসব আলোচনার মধ্যে যেতে চাইছে না। তৃণমূলের মাথায় আছে, খুব চেষ্টা হচ্ছে বিভিন্ন ধর্মীয় সভায়, যে ফ্ল্যাট বাড়িতে হয়, ছাদে হয়, এখানে ওখানে বিভিন্ন রকম, কোথাও কোথাও শুনছি হরিসভা, সংকীর্তন, এসবের মধ্যে RSS এর লোক ঢুকে পড়েছে এবং পরে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাচ্ছে। এখনো পর্যন্ত হনুমানের ছবি পাঠাচ্ছে, হনুমানজির ছবি, রামজির ছবি পাঠাচ্ছে। আরো কটা দিন গেলে মোদীজির ছবি পাঠাতে শুরু করবে এবং বলতে শুরু করবে যে তাহলে এবারে বিজেপিকে ভোটটা দাও। ওইটা দেখিয়ে আবার তৃণমূল হিন্দু মুসলমান করার চেষ্টা করবে। যত এই করে হবে, যত ভাগ হবে, আমি জানি না, আমরা জানতে চাই না এই রুটে যারা অটো চালান তাদের মধ্যে কে হিন্দু কে মুসলমান। কেবল এটুকু জানি যে 15 বছর অন্তত অন্তর লাইসেন্স রিনিউ করতে হবে। সরকারের যে সাহায্য পাওয়ার কথা ছিল অটো লাইনের বন্ধুরা পাচ্ছেন। জানি না যারা রিক্সা চালান তাদের মধ্যে কে হিন্দু কে মুসলমান। এটুকু বুঝি যে পুলিশি জুলুমে এখানে তোলা দিতে হবে, ওখানে তোলা দিতে হবে, অতিষ্ঠ গোটা কলকাতা শহরের রিক্সা চালক। জানি না এই যে দোকানের বন্ধুরা আছেন, আমরা এই চত্বরে বড় হয়েছি, এই দোকানগুলো থেকে আমরা কিনে কিনে খেয়ে বড় হয়েছি, কে হিন্দু কে মুসলমান জানি না। কেবল এইটুকু জানি যে 18% GST যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, বিপদে পড়েছেন ছোট ব্যবসায়ী। এই কথাগুলোতে ওরা আসতে চায় না। আর আমাদের কাজ, আমি বা সায়রাদি কেন ভোটে দাঁড়িয়েছি, কমিউনিস্ট পার্টি এইবারের ভোটে কেন নেমেছে, আমাদের কাজ ওদেরকে ঘাড় ধরে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ইস্যুতে নিয়ে আসা। এটাই আমাদের কাজ। এর বাইরে অন্য কিছু, এই যে সুদীপ দা এতক্ষণ বক্তৃতা করলো আমি শুনছিলাম, একবারের জন্য অন্য কথা শুনলেন? আমাদের পার্টির কর্মীরা আমরা মানুষের কাছে যাচ্ছি, প্রত্যহ যাচ্ছি, এইটাই হচ্ছে। এটা হতে পারে না যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তিনি পেট্রোল পাম্পে গিয়ে মোদি জিন্দাবাদ বললে পেট্রোলের দাম 50 টাকা হয়ে যাচ্ছে না। যিনি তৃণমূলকে ভোট দিয়েছিলেন তিনি দেখছেন যে পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটে 50 কোটি টাকা পাওয়া যাচ্ছে। তিনি যাদেরকে ভোট দিচ্ছেন সেই দলের তরুণ নেতা কয়লা, বালি, চাকরি, গরু, লটারি, শিক্ষা, স্বাস্থ্য কিছু ছাড়েন, পাবলিক টয়লেটের টাকা ছেড়ে দিয়েছে এরকম একটা দল। তার ভালো লাগছে?
আমি তৃণমূলের ভোটার অতীতে যারা ছিলেন, যারা বিজেপিকে অতীতে ভোট দিয়েছেন, তাদের কাছেও আবেদন করতে চাই, নতমস্তকে সবিনয় আবেদন করতে চাই, এইবারের নির্বাচন আপনার জীবন যন্ত্রণা, এই যে এই যা কারেন্ট ইলেকট্রিসিটি সব যা হচ্ছে, এ তো বেছে বেছে নিশ্চয় যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে কেউ না কেউ তৃণমূলের সমর্থক আছে, দোকানে আছেন, বাড়িতে আছেন, এই রাস্তাঘাটের আশপাশে আছে, তাকেও ভ্যান, লাইট, টিভি, ফ্রিজ, এসি বেশি টাকা দিয়ে চালাতে হয়। তার থেকে বেশি টাকা নিয়ে গোয়েঙ্কার কোম্পানি ওই টাকা তৃণমূলের ভাইপোবাবু যাতে আরেকটু আয়েস করে বাঁচতে পারেন, বাড়িতে আরেকটা এলিভেটর লাগাতে পারে, তার বন্দোবস্ত করবে। এতে যিনি সাধারণ তৃণমূলের ভোটার, যিনি চোর নন, যিনি এই দুর্নীতিকে পছন্দ করছেন না, তার তো দেখে খারাপ লাগার কথা। আমার আবেদন তার কাছে, এই চুরি ডাকাতি বন্ধ করতে হবে। এবং এই চুরি ডাকাতির সাথে মানুষের পকেট কাটার ওতপ্রোত যোগাযোগ আছে। ওরা কাজও করে কিন্তু চুরি করে, তাহলে চুরিটা করে যখন ক্ষমা করে দাও কারণ ওরা একটু কাজও করে, ওরকম কোনো কথা হয় না। যে চোর সে চোর, যে চোর না সে পাবলিকের টাকা না মেরে সে পুরো টাকাটা মানুষের কাজের জন্য লাগাবে। দিস ইজ আওয়ার প্রমিস, দিস ইজ আওয়ার গ্যারান্টি। সাংসদ তহবিলের 100% টাকা যাদবপুরের উন্নতি কল্পে, দক্ষিণ কলকাতার উন্নতি কল্পে আমরা খরচ করি। দেখা যাচ্ছে কি অবস্থা হয়েছে, মহিলাদের ক্ষমতা চারদিকে ঘটের ছবি এঁকে চলছে, খুব ভালো। আমি সরকারি প্রকল্প বললাম এবং এটাও বললাম যে মানুষ নির্ভয় ভোট দিক, কোনো অসুবিধে নেই, কিচ্ছু বন্ধ হবে না, বরং বেশি বেশি করে যাতে চলে তার বন্দোবস্ত। কিন্তু সন্দেশখালি তো দেখাচ্ছে মহিলাদের ক্ষমতায়ন যে জায়গায় থাকার কথা তার চেহারা পশ্চিমবঙ্গ সেই জায়গায় নেই। তৃণমূলের এই প্রকল্পগুলোর বিজ্ঞাপনটা খুব ভালো আছে, হোর্ডিংটা বর্ষণের থেকে গর্জনের পিছনে খরচ বেশি, এবং সেই মানে গাড়ির হেডলাইটটা আছে ভালো চলছে কিন্তু ইঞ্জিন গোলমাল। নাবালিকা বিবাহে 2 নম্বরে চলে গিয়েছে গোটা দেশের মধ্যে আমাদের রাষ্ট্র পোস্ট কোভিড সিচুয়েশন। নারী পাচারের ভয়ানক চেহারা। বলতে হবে তোমার সরকারি এই যা তুমি ছাত্রছাত্রীদের জন্য যা করছো সেগুলো সব যদি ঠিক ডিরেকশনে যায় তাহলে 8,000 স্কুল বন্ধ হয়, 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে যায়, 1.5 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী ফেল করে। এই উল্টো দিকে যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের 1 নম্বর ইনস্টিটিউশন সহ সমস্ত কলেজ, সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান 13টা, 14টা, 15টা, 20টা কাউন্সেলিং হয়ে যাচ্ছে, সিট ভরছে না। আমাদের ছেলেমেয়েরা তারা স্কুল পাশ করে কলেজে পড়তে আসছে না, 6 সিট ফাঁকা হয়ে যাচ্ছে। আপনাদের মধ্যে যারা কলেজে পড়ান বা কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত জানেন, তাহলে এই ছেলেমেয়েগুলো যাচ্ছে কোথায় চলে যাচ্ছে? আমাদের ছেলেমেয়েগুলো কি তাদের বন্দোবস্ত হচ্ছে? যারা বাইরে কাজ করতে চলে যাচ্ছে, একদল কোটটাই করে কাজ করতে পারে গুরগাঁওতে, ইলেকট্রনিক সিটিতে, হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে, নয়ডাতে, আর যার সেই সংস্থান নেই সে রোজের টাকা একটু বেশি বলে তামিলনাড়ুতে, কেরালায়, রাজস্থানে মাল অন্যত্র গিয়ে বাঙালি পশ্চিমবাংলার মানুষ বাংলাদেশি হিসেবে গালাগাল খেয়ে কুকড়ে বেঁচে আছে। অবস্থা দুরবস্থা। শালিমার স্টেশন, সাঁতরাগাছি স্টেশনে গেলে আমাদের বাংলার তরুণ প্রজন্মের কি করুণ চেহারা দেখা যায়। জেনারেল কামরায় গাদাগাদি করি। এই যে কয়েকদিন আগে করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হলো, কে মরলো, কারা বেশি মরলো দেখতে পেলেন না? জেনারেল কামরা পশ্চিমবাংলা থেকে কত পরিযায়ী ছিল, কত বাইরের ছেলে, আমাদের ভাই বোন, আমাদের পরিবারের ছেলে। এই যে সিভিক ভলান্টিয়ার ছেলেগুলোকে মিলিয়ে দেয় আমাদের পিছনে, সে ঠিক আছে, সেটা তারা তাদের কাজ করে, আমাদের মারধর করে। তা আমি তো এই সিভিক ভলান্টিয়ার ছেলেগুলোকে ধরে ধরে জিজ্ঞাসা করি যে হ্যাঁ বাবা, তোদের আর 9,000 টাকাটা তো হয়ে গেল, 4-5 বছর হয়ে গেল, ওটা আর 12,000 টাকা হবে না জিন্দগিতে? সারা জীবন 9,000 টাকা করে খাটিয়ে রেখে দেবে মাইনে দিয়ে? পুলিশের কি ভয়ানক অবস্থা, দিয়ে আটকে আছে যে কোনো সরকারি কর্মচারী। তার উপরে এই শিক্ষকদের এখন এই চাকরি চলে গেল। কিছু যোগ্য মানুষও তো ছিলেন, আজকে দেখেছেন তো, আজকে করুণাময়ীতে কি বিশাল শিক্ষকরা যারা চাকরি প্রার্থী তারা ভিড় করেছে, জমায়েত করেছে। তৃণমূলকে জবাব দিতে হবে। এই চুরি ডাকাতির পরিস্থিতি তৈরি করল, এই অরাজকতা তৈরি করল, আমাদের ক্ষতি। এই ক্ষতি থেকে উত্তরণের রাস্তা খুঁজতে আমরা এসেছি। আমি অন্য জায়গায় জানি না, চাঁদে কি আছে, মঙ্গল গ্রহে কি আছে, সমীক্ষায় কি দেখাচ্ছে বলতে পারি না, কিন্তু যাদবপুরে সিপিএম ছাড়া অন্য কিছু নেই। যাদবপুরটা আমরা জেতার জন্য নেমেছি, দক্ষিণ কলকাতা আমরা জেতার জন্যই নেমেছি। আমরা সবাই এখানে অন্য কোথাও ভোট দেওয়া মানে তৃণমূলের কাটাকাটি করে তৃণমূলের সুবিধা। একদম একদম একদম।
তৃণমূলের অন্য কোথাও ভোট দেওয়া মানে তৃণমূলের সুবিধা করবে, কাটাকুটি করে তৃণমূল খুব তাদের আছে, বিজেপি আরেকটু উঠুক পাক দিয়ে গ্যাস দিয়ে ওরা তিনটে এম এর বিরুদ্ধে লড়তে নেমেছে, মানি মাসেল মিডিয়া। আর আমাদের সাথে আছে একটাই এম, দ্যাট ইজ মানুষ 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 নিয়ে লড়তে নেমেছে। আরও যত বেশি মানুষ জোড়ার চেষ্টা করছে। এই যত দিন যাবে ভোটের দিন এগোবে, বাইনারি তৈরি করার চেষ্টা হবে, আরও বেশি করে বাইনারি তৈরি করার চেষ্টা হবে। উত্তরবঙ্গে প্রথম দফার ভোটের পরে তো মোটামুটি এখন আবার নরেন্দ্র মোদী ডেইলি প্যাসেঞ্জারি করে এখানে উল্টোপাল্টা বলতে শুরু করেছে। ওনাকে কারা স্ক্রিপ্ট লিখে দেয় জানি না। এখানে আজকেও এসে দেখছিলাম কী সব বলছিলেন আনবাব, যাই হোক আরও কেউ এইসব আসবে, ছোটাছুটি করবে, এইসব বলতে শুরু করবে, বাজার গরম করার চেষ্টা করবে। আপনারা, আমি ভোটারদের কাছে আবেদন করবো, আমাদের কর্মী যারা সবাই এসছে তাদেরকেও বলে রাখছি, কনফিডেন্ট থাকুন, আশ্বস্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। ওখানে ভিক্টরের ভোট হয়ে গিয়েছে মানে রায়গঞ্জে তৃণমূল বিজেপির বাইরে বাম কংগ্রেস সব মিলিয়ে প্রথম সিটটা আমরা পেয়ে গেছি। এরপরে মালদা আছে, তারপরে মুর্শিদাবাদ মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী মিলে মিশে গোটা মুর্শিদাবাদে 3-3 বিজেপি তৃণমূল কোনো সুযোগ পাবে। যতদিনে আমরা এই করে যাদবপুর দক্ষিণ কলকাতায় নামবো, অন্তত 12টা-14টা সিটে তৃণমূল বিজেপি মানি মাসেল মিডিয়া পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সমস্তটাকে পরাস্ত করে পশ্চিমবাংলায় তৃতীয় রুজি রুটির পরিষদ তৈরি করার চেষ্টা হয়ে যাবে। সেই পরিষদ তৈরি হয়ে যাবে। এই ভোটের পরে পশ্চিমবাংলার রাজনৈতিক ম্যাপ পাল্টাবে এবং সেই কাজের জন্য আমরা আপনাদের সমর্থন চাইছি। এই দুটো দল সকলে বলছে, আমি আর সেটিং ওচরের মধ্যে গেলাম। যে লোক তৃণমূলকে ভোট দেয়, যে লোক বিজেপিকে ভোট দেয়, তারাও বোঝে যে এদের মাথায় বোঝা পড়া আছে। উলুখাগড়াদের বাজারে ছেড়ে রেখেছে মারপিট করে মর, কিন্তু বিজেপি তৃণমূল বোঝেন না। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ঘরে বসে গ্রেপ্তার হয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ঘরে বসে গ্রেপ্তার হয়েছে, আর ইডি, সিবিআই, এনআইএ, ঢাল, তরোয়াল, শান্তি মন্ত্রী সমস্ত কিছু হাজরা মোড় ক্রস করলেই ভালুক থেকে সামনে। বাংলায় কথা আছে কেঁচো ঘুরতে কেউটে। এখানে কেউটেটাকে আড়াল করার জন্য একটার পর একটা কেঁচো, কুন্তল, শান্তনু, হৈমন্তী, অয়ন, এই লিস্টে আরো নাম আছে যাদবপুরের তৃণমূল প্রার্থী রেখে যাবেন, আমি ওই জন্য বলছি। কিন্তু এটা তো ঠিক, ইডি ডেকেছিল, একদিন বেপাত্তা হয়ে তারপরে যিনি গেলেন মনে হলো, যদ্দূর মনে পড়ে আরেকবার ডাকলো, গেলেন না, তারপরে আর কেউ কিছু বলল। তাহলে কোথায় কি বোঝাপড়া হয়ে গেল আমি জানি না। এই বোঝাপড়া ভাঙতে হবে, এই বোঝাপড়া আসলে রুজি রুটির লড়াইয়ের উল্টো দিকে থাকা বোঝাপড়া। আমরা রুজি রুটির কথাকে সামনে রেখে রাখতে চাই। যাদবপুরের সাংসদ হিসেবে একটু আগে বললাম 100% টাকা খরচা করবো, নির্দিষ্ট কতগুলো কাজ আছে। যাদবপুরে বৃষ্টির জলের জন্য জলাধার নির্মাণ, জল কল রাস্তা এবং নিকাশি সমস্যার সমাধান, গড়িয়াবাড়িপুর মেট্রো, এই সামনে বাইপাসের উল্টো দিকে জগৎদলে হার্ডওয়্যার পার্ক, আইটি পার্ক, হাসপাতাল সুভাষনগর ভাঙড়ে পরিবেশ বান্ধব উন্নয়ন, গোটা কলকাতা জুড়ে যা খুশি তাই চলছে। এই এত গরম বাড়া নির্বিচারে গাছ কেটেছে, আমফান হলো, সেই গাছের গুড়িগুলো গেল কোথায়? এখন প্রশ্ন করবো না, রাস্তায় যে পড়েছিল আমাদের এই গোটা রাস্তা জুড়ে কত টাকায় বিক্রি হলো সব গাছ, কত কি নতুন লাগানো হলো, বনসৃজনের টাকা পঞ্চায়েতে সর্বোচ্চ তৃণমূল ছেড়েছে। কলকাতা হলো একমাত্র শহর, আমরা কলকাতার মানুষ প্রশ্ন করবো না, কলকাতা একমাত্র শহর বা দেশের সবকটা মেট্রো সিটির মধ্যে যেখানে সবুজ কমেছে। যদি গাছের সবুজ বাড়াতে চান, তৃণমূলের সবুজটা কমাতে হবে। পুকুর বুঝিয়ে জলাশয় ভরাট করে প্রকৃতি প্রতিশোধ নেবে না। আমাদের পরিবেশের জন্য লড়াই করতে হবে। আমাদের বেঁচে থাকার প্রশ্নে পরিবেশ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্কুল, কলেজ, হাসপাতাল, মানুষের জীবন জীবিকার সমস্যা এগুলো নিয়ে লড়তে চাইছি। এই লড়াইতে প্রত্যেক দিন একটু করে এগোচ্ছি, আর একটা দিন যাচ্ছে আর আরেকটু আত্মবিশ্বাসী হচ্ছে যে আমরা জেতার কাছাকাছি আসছি, আমরা জিতছি, জেতার মতো করে আমরা লড়ছি। এই কিছু এর রাস্তার একটুখানি এদিকে গিয়ে আমি আমার অভিজ্ঞতা বলছি। উনি বলছি, আমাকে ওনারা বলেছেন যে মানিকদা আসবে, তুমি একটু যতটা পারো একটুক্ষণ বলো, সেই কারণেও একটু বাড়তি করছি, কিন্তু বেশিক্ষণ বলতে পারবো না, এবার আমাকে পরের মিটিংগুলো ধরতে যেতে হবে। কিন্তু এই অভিজ্ঞতাটা বলে শেষ করি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচার প্রার্থী পরিক্রমা, ফ্ল্যাট বাড়ি এদিক ওদিক নমস্কার করতে করতে একটা জায়গায় আমাকে আমাদের পার্টির কমিটিও থামালো, বললেন যে একটি ছেলে ও একটু তোমাকে কিছু দিতে চায়।
আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও তোমার কাছে একটু আসতে চাই। বললাম হ্যাঁ নিয়ে আসুন, কী ব্যাপার। এটা দেখি একটা নারকেল তেলের কৌটো হাতে দিয়েছে। আমি বললাম নারকেল তেল বাবা, আমি তো এখন দৌড়াদৌড়ির মধ্যে কবে মাথায় মাখবো কী করে? বলছে না না তুমি হাতে নিয়ে রাখো। আমি দেখলাম নারকেল তেলের কৌটো নারকেল তেলের থেকে একটু বেশি ভারী। বললাম কী ব্যাপার? কানের কাছে নিয়ে এরকম দুবার ঝাঁকিয়ে দেখলাম যে অসংখ্য কয়েন, গোটা কৌটোটা ভর্তি কয়েন। তো আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা এটা কি? তখন আশপাশের মানুষজন যারা প্রচারে ছিলেন না, আমাদের পার্টির স্থানীয় মানুষজন, তারা বললেন যে এই ছেলেটি এই রুটে রিক্সা চালায়, তুমি যবে থেকে প্রার্থী হয়েছে ও ওই কৌটোটায় 1 টাকা 2 টাকা 3 টাকা প্রত্যেক দিনের আয় থেকে জমিয়েছে তোমার নেতাকে খরচ তুলে দিয়েছে। এই ইমোশনাল বন্ড থাকলে ইলেকট্রাল বন্ডের প্রয়োজন আছে, হতে পারে দেখুন। এই প্রত্যয়, এই বিশ্বাস, এই আস্থা মানুষের রুজিরুটির লড়াই, বেঁচে থাকার লড়াইকে শক্তিশালী করার জন্য আপনাদের মধ্যে যারা আমাদের প্রতি অতীতে সাম্প্রতিককালে আমাদের প্রতি প্রসন্ন ছিলেন না, তাদেরও সকলের সমর্থন, আশীর্বাদ, ভালোবাসা সব চাইছি। দাঙ্গাবাজ মুক্ত, তোলাবাজ মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। বিজেপি হারবে, 2 দফার পরেই বোঝা যাচ্ছে। নরেন্দ্র মোদী হিন্দু মুসলমান করতে শুরু করেছে মানে বোঝা যাচ্ছে যে বিজেপি হারার জায়গায় আছে, আর গ্যারান্টি ফ্যারান্টি বলছে না। খেয়াল করে দেখবে এবার স্টেট হিন্দু মুসলমানে চলে গেছে, মানে চাপে আছে। বিজেপি হারবে, বিকল্প সরকার তৈরি হবে দিল্লিতে, সেই সরকারে বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বামপন্থী সাংসদদের সংখ্যা বাড়ানো জরুরি। বামপন্থীরা সেই বিকল্প সরকারে জরুরি ভূমিকা পালন করবে। তৃণমূলকে দিয়ে এই লড়াই হবে না। ভাইপো বাবুকে বাঁচানোর জন্য যেমন সিএ এর দিন ভোট দিতে যাননি যাদবপুরের এমপি, যাদবপুরের অসংখ্য হিন্দু উদ্বাস্তু মানুষকে বিপদে ফেলে দিয়ে সিএ এর দিন ভোট দিতে যাননি, যেরকম তৃণমূল মুখে অনেক কিছু বলে কিন্তু কার্যক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়ে না। লড়াই করে বামপন্থীরা, লড়াই করছে বাকি সকলে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে এই লড়াইটা শেষমেশ লড়বে না। যদি ওরা বোঝে যে ভাইপোকে বাঁচানোর জন্য একটু পিছন থেকে টেনে ধরা দরকার, ওরা ওইসব ওপরে যতই পাঞ্জা লড়াই দেখা, টেবিলের তলায় হ্যান্ডশেক করে দেবে। বিজেপির বিরুদ্ধে যে বিকল্প সরকার, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য দর্থহীনভাবে বামপন্থীদের ভোট দিন। আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ প্রার্থনা করে আমার কথা শেষ করছি। 1 জুন ভোট দিন বাঁচতে, তারা এতদিন কাজ